শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে কাঁপছে। আব্বু চাচু সহ খানবাড়ির প্রায় সদস্য আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপ্পির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিয়া খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমেদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এই মতো অবস্থায় আবির কোনোভাবেই নতুন কোনো ঝামেলা চাচ্ছে না। বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ে কথা হলে মেঘের কি হবে সেটা ভেবেই মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপতন নীরবতা চলল। অবশেষে আবির ছোট্ট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আগপাজ না ভেবে বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময়ে আমি নিজেকে গোছাতে পারবো না। আমার আরও সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরও 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চলল। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবতই আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থায় বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথাও চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম, আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেওয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। এরপরেও যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব। তবু বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নিব না। মোজাম্মেল খান রাজভারী কণ্ঠে বলে উঠল, যদি টাকার জন্য বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো। তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আঁতকে উঠল। মুহূর্তেই মাথায় চিন্তারা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃদয় স্পন্দন জোরালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আব্বু চাচু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন? অন্যমনস্কতায় আবিরের উষ্টযুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শোধালো, কে সে? মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবকে তো তুমি চেনোই। ওনার মেয়ে সারাকেও নিশ্চয় দেখেছ, মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন। তারপর নিজে থেকে সারার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন। যদিও ভাইজান তেমন কিছু বলেনি। বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবারও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছু নেই। তারা আসলে এঙ্গেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আভাস উকি দিয়েছিল তা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ে রক্ত টকবক করে ফুটছে। মেঘ তানভীর 2 ভাই বোনেই
অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলেই থতমত খেয়ে গেছে। ফুপিরা সকলে মুখ চাওয়াচাই করছে। সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে। কপালের দুই পাশে শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল, এক কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কথা হয়নি। সেই থেকে সারা প্রায়ই অফিসে আসতো, যেচে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত। আবির ব্যস্ততা দেখে সব সময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতে আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানল, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলো। দীর্ঘ শ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়ে হোক আর যে সাহেবের মেয়ে হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমেদ খান রাজভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে তো দিবে। আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, অসাধারণ। মালিয়া খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলছো কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না। ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই চাচ্ছেন। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাওয়া বলে না। ওনারা ওনাদের মর্জি আমার ওপর চাপালেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয়। আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরু গম্ভীর কণ্ঠে বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে দেন বিয়ে, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেই কি না। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বা শ্বশুর আব্বু, বা আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজই এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচুর দিকে তাকালো। বিড়বিড় করে বলা কথার কিছুই আবির বুঝলো না। চোখ ঘোরাতেই তানবীরকে চোখে পড়ল। আবির তানবীরকে দেখে সিম্পল স্মাইল দিল। তানবীরের মুখে গাম্ভীর্যতা লেগেই আছে। আবির ফুপিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশেপাশে চোখ বুলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবি ঠাট্টার স্বরে বলল, সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবর আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো থ্রেট দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া, আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি, তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিয়া খান তপ্ত স্বরে বললেন, আবির, তোর আব্বুর কথা
আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, আম্মু। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমেদ খান কিছুক্ষণ আগেই রুমে গেছেন। আলী আহমেদ খানকে দেখতে মালিহা খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুল বোলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়েও মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা? 1 বছর পর আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে? সেই সব ভেবে মেঘের মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে। তবু আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসলো। চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান্না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করলো। মনে মনে নিজেকে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ পর গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছেন। যাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতেই দেখল ফুপ্পির নাম্বার থেকে 2টা কল, আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকেও প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরে খাবার টেবিলের কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথা বলল না। আরও ঘণ্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না, তাই 2বারই রুমে ফিরে আসছে। আবিরের নাম্বারে 1বার কলও দিয়েছিল, আবির কল রিসিভ করেনি। প্রায় ঘণ্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ ওপরে থাকাকালীন এত বছরে আজ অবধি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানিসহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যার আগেই রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে আসছে। রুমের দরজা ধাক্কা দিতে মৃদু আলোতে আবিরের ঘুমন্ত ধৃষ্টতা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করল। নিস্তব্ধ আঁখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করল। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উঠছে। গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশে গাছের ডালে 2টা পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। আকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে। আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সব কিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।
মেঘের নিরবচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বলল কি না? আগে আবিরের কল কেন রিসিভ করলো না? সেই সব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তীর তীর করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতেই পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বোঝাই? তুই কাঁদলে যে আমার ভেতরটা পুড়ে ছাড়খাড় হয়ে যায়। তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবে আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে বগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণ চঞ্চলের একমাত্র শখের পুরুষ, আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা। চিত্তচাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্নাজড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদয় স্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনী দুই চোখের পানি মুছে মায়াবী দুই চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহাদিবা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্যই এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের অপেক্ষা। মেঘ আতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তরজ আঁখিতে আবিরকে আপাত মস্তক পরক করে নেশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অতুর দৃষ্টিতে মেঘকে দেখছে, চোখে উপচে পড়ছে প্রশান্তি। মেঘ অতি শান্ত পর্ণে হাঁটছে, যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুম পার হয়ে দুইটা সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস? মেঘ আটকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়ি ঘড়ি করে মেঘ জামার ওপর দিয়ে বুকে থুথু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে ওপরে উঠে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটিতে যায়। বন্যার সাথে টুকিটাকি কথা বললেও মিনহাজ তামিম মিষ্টি কারোর সঙ্গেই তেমন কথা বলে না, ওদের দেখলে এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা। তানবীরও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকিটাকি কথা বলে, খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে, মোটামুটি হাঁটা চলা করতে পারে। এর মধ্যে একদিন সন্ধ্যার দিকে শাকিল সাহেব আলী আহমেদ খানকে কলও দিয়েছেন আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শিগগিরই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন, কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমেদ খান ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে আসছে। এত দিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টুমির জন্য এখন আবির রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমেই যায় না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলো তেমন যত্নও নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়। আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে, গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দুই বোন নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলল, আপু সামনে ঈদ, তুমি আবির ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া, ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলছে কে? একদম ছোট ছোট অক্ষরে লিখবা, মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দিবেন। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ, ভাইয়া দিবে তোমাকে বকা? এটাও আমাকে বিশ্বাস করতে হবে?
শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমড়া করে বলল, সত্যি উনি আমাকে বকা দেন? তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলেই ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলছে তোরে আল্লাহ। বিশ্বাস করো না, তুমি আমাকে ভাইয়ার কথা বলছো, পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেয়ে কপাল কুঁচকে বলল, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না বলে দিলাম। আর বউ বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবে ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তাই করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝছো? বুঝছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে। তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাহিরে পাহারা দিব, ভাইয়া আসলেই তোমাকে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন। মিম বেলকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রপে পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎ ওপরে হালকা তাকাতেই মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি এখনই। আবির তড়িঘড়ি করে ওপরে উঠছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি। আচমকা আবিরকে বেলকনিতে দেখে মিম আটকে উঠল। গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না, মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদমে এগিয়ে এসে ভারী কণ্ঠে শোধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, কিছু না। আবির ফের বলে উঠল, যা এখান থেকে। মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টির ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না। আবির পুনরায় বলল, কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখে অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমে চোখ বুলালো। হঠাৎ আবিরের নজর স্থির হলো। মেঘ আবিরের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভুরু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। বেলকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির গুরুতর কণ্ঠে শোধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকেই আবিরের পাশ কেটে চলে যেতে নিল। আবির আবারও প্রশ্ন করল, আমার রুমে কেন আসছিলি, তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাব। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দিব। মেঘ আমতামতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে আসছিলি বল। চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করার বাকি আছে? মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয়? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে। কিভাবে নিব বলুন? আবির কিঞ্চিত হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাই তা আপনাকে দেখে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট্ট করে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেওয়ালে তাকালো।
দেওয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো, হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2 থেকে 3 মাস আগে রুমে রং করার ঘটনা। ভেজা রঙে মেঘের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাতে রং করাননি কেন? মেঘের কণ্ঠে আবির পেছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকের কি খেয়ে দিয়ে কাজ নেই? তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে। বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গেছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল, বেরঙিন জীবনে রুমে রং করে আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এখনই নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দিব। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, যেভাবে রুমে আসছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে, মাতবরি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ, কথা বললে কথা শুনবি না? শুনবো, তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমের 2টা দেওয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে কি সেটা না হয় কালকেই বোঝাবো। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেওয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশের 2টা দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে আছে চোখ বন্ধ করে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলতেছে। মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল, আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস? লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নাই তেমনি মার খাওয়ারও বয়স নাই। ভাইয়া যেভাবে তাকাই ছিল ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমিও বলবো জান বাঁচানো ফরজ। মিম আহ্লাদি কণ্ঠে বলল, আপু সরি। মেঘ ভেংচি কেটে চলে গেছে। মিম পেছন পেছন আপু আপু ডাকছে।